নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌসুমী। শুরু করছি এক্সপ্রেস বাংলা। চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা বাড়াতে এবং বাল্যবিবাহ ঠেকাতে ছাত্রীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে মালদা শহরের বার্লো গার্লস হাই স্কুলে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যার প্রধান উদ্যোক্তা ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা বাড়াতে এবং বাল্যবিবাহ ঠেকাতে ছাত্রীদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করল জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে মালদা শহরের বার্লো গার্লস হাই স্কুলে বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যার প্রধান উদ্যোক্তা ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার। ওই স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের সামনে কন্যাশ্রী প্রকল্পের পুঙ্খানু ব্যাখ্যা করে তুলতে জেলা শাসক নিতিন সিংহানিয়া এই প্রকল্পের আয়ত্তায় ছাত্রীরা কি ধরনের সুযোগ পাবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে এবং ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কি ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন সেই সব বিষয় ছাত্রীদের সম্মানে তুলে ধরতে জেলা শাসক। বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানিয়েছেন, এদিন মূলত জেলা শাসকের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পে সচেতনতা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করে একটি কর্মশালা আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সুবিধায় ছাত্রীরা কিভাবে পাচ্ছেন, কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে কি করা প্রয়োজন, এ নিয়ে সচেতনতামূলক আয়োজনের পাশাপাশি বাল্যবিবাহ রোধ করতে ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। অনুষ্ঠানটা হচ্ছে মূলত কন্যাশ্রী এডুকেশনাল অ্যাওয়ারনেস নিয়ে। এটা ডিএম অফিস থেকেই করানো হচ্ছে এবং ডিএম স্যার ছিলেন এতক্ষণ। উনি পুরো অনুষ্ঠানটার উদ্বোধন করলেন এবং খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ওপর জিএসটি লাগু হচ্ছে, ফলে খাদ্য সামগ্রী কিনতে গিয়ে নাজেহাল আমজনতা। খাদ্য সামগ্রীর ওপর 5% জিএসটি লাগু হওয়াতেই এই বিপত্তি। হু হু করে দাম বাড়ছে খাদ্য সামগ্রীর। স্বাধীনতার পর এটাই নজিরবিহীন ঘটনা, দাবি আমজনতার। ছোটদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় লেখা, আঁকার পেন, পেন্সিল শার্পনার, এলইডি ল্যাম্প, ড্রয়িং এবং মার্কিংয়ের সরঞ্জাম, চাকু, কাগজ কাটার চাকুর ওপর প্রযোজ্য জিএসটির হার বাড়ানো হয়েছে। রাত পোহালেই মহার্ঘ হচ্ছে প্যাকেটবন্দি খাদ্যদ্রব্য। সেই তালিকায় রয়েছে প্যাকেটবন্দি চাল, আটা থেকে পনির, দইয়ের মতো খাদ্যপণ্য। এইসব কিনতে গেলে এখন থেকে 5% পণ্য ও পরিষেবা কর দিতে হবে সাধারণ মানুষকে। একই সঙ্গে হাসপাতালে রোগীর জন্য 5,000 বেশি ভাড়ার ঘর অথবা শয্যা বুক করলেও দিতে হবে 5% জিএসটি। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ওপর জিএসটি লাগু হয়েছে, ফলে খাদ্য সামগ্রী কিনতে গিয়ে নাজেহাল আমজনতা। খাদ্য সামগ্রীর ওপর 5% জিএসটি লাগু হওয়াতেই এই বিপত্তি। হু হু করে বাড়ছে খাদ্য সামগ্রীর দাম। স্বাধীনতার পর এটাই নজিরবিহীন ঘটনা, দাবি আমজনতার। একদিকে রান্নার গ্যাসের দাম প্রায় 1100 টাকা, অন্যদিকে ভোজ্য তেলের দাম প্রায় 200 টাকা। আবার খাদ্য সামগ্রীর ওপর 5% জিএসটি লাগু হয়েছে। এরপর মানুষ বাঁচবে কি করে, দাবি জনতার। জিএসটি লাগুর প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। সমস্যা সত্যি, আর প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের নারীর কাজ হয়ে যাচ্ছে, তাহলে তো খরচটাও বেড়ে যাচ্ছে। খরচ তো ডেফিনেটলি বাড়ছে, বাড়ছে খরচ। আজকে তো এসেছিলেন এখানে, সব বেড়ে গেছে তো কিছু কিছু দেখলেন নতুন করে এইটা বেড়ে গেছে, এই আটা না গুঁড়ো দুধ, মানে মিল্ক হোয়াইট না। এখন তো শুনছি নাকি মুড়ি, চাল সবই বাড়বে। এখন তো বুঝতে পারছি না, মার্কেটে আর যেটা প্রয়োজনীয় সেটাই নিচ্ছি আমরা। আগে কত কিনতেন, হিসাব করেই হচ্ছে জিনিস নিতে হচ্ছে এখন। আগে কত কিনতেন, এখন কত কিনলেন আজকে?
আগে কততে কিনতেন আগে এটা? এটা 200 টাকার কমই ছিল দাম। হ্যাঁ, আর এখন? সব মানে 1 কেজি হচ্ছে 400 হচ্ছে 400 টাকার কাছাকাছি ছিল, 395 390। এখন সেটা বেড়ে গেছে হচ্ছে গত জিএসটি কাউন্সিলিংয়ের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত হওয়ার পরে আমাদের আটা, চাল, মিল্ক, পনির এই ধরনের প্রোডাক্টের উপরে, যেটা বিগত স্বাধীনতার পর থেকে কোনোদিনই এই পণ্যগুলোর উপরে কোনো রকম কর আদায় ছিল না, কিন্তু বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার এই পণ্যগুলোর উপরে আমাদের জিএসটি চালু করেছে 5% হারে। তাতে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের পক্ষে হিসাব রাখা খুবই একটা অসুবিধাজনক হয়ে দাঁড়াবে, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও খুব অসুবিধার মধ্যে পড়বে, কারণ সাধারণ মানুষ 5% বেশি দিয়ে মালপত্র কিনবে। অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই জিএসটি কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটাকে প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে গতকালকে আমরা সারা রাজ্যে, সারা পশ্চিমবাংলার সারা রাজ্যে সমস্ত সংগঠন মাননীয় জেলা সমাহর্তার মাধ্যমে এই 3 জনের কাছে আমরা আমাদের প্রতিবাদপত্র পাঠিয়েছি, এবং যদি এই প্রতিবাদপত্রে মাননীয় কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যদি না কোনো রকম সিদ্ধান্ত নেয়, তাহলে ব্যবসায়ীরা আগামী দিনে আন্দোলনে যেতে বাধ্য হবে। রূপলী পর্দা থেকে এসে দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া, তারপর গ্রেপ্তার সেই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। কে এই অর্পিতা, যার বাড়িতে মিলেছে 21 কোটি টাকা? এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি, অর্পিতা রাজ্য শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, যদিও এই দাবির সত্যতা এক্সপ্রেস নিউজ যাচাই করে দেখেনি। রূপলী পর্দা থেকে এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া, তারপর গ্রেপ্তার সেই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। কে এই অর্পিতা, যার বাড়িতে মিলেছে 21 কোটি টাকা? এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যদিও এই দাবির সত্যতা বিচার করা হয়নি এখনো। শনিবার সকালে পার্থকে গ্রেপ্তার করার পর অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়। মেয়ের গ্রেপ্তারের খবরে কিছুটা আক্ষেপের সুর মিনতির সুরে। বললেন, বাবা মা যা চাইবে ছেলে মেয়ে সেটা করবে, তাহলে তো মেয়ের বিয়ে দিতেই পারতাম। ওর কথার খবরে শুনেছি, তার সত্যতা নিশ্চয়ই বিচার হবে। বাড়িতেই তো থাকতো, সেখানেই তো ইডি গেছে, মাঝে সাঝে আসতো, মা আছে না, মা আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করতো। হ্যাঁ অবশ্যই, সপ্তাহে 1 দিন 2 দিন অবশ্যই আসতো। এখান থেকে ছেড়ে কবে গেছে? ও তো বাইরে বাইরেই কাজকর্ম করেছে, ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ব্যবসার সঙ্গে ছিল। বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে। বাবা ওই রিজার্ভ রেখে দিয়েছিলাম পর্যন্ত, নিল না। ছেলে মেয়েদের সাথে কিছু বলে কিছু হবে? শুনলাম তো খবরে, যে শুনলাম তো শুনেছি, এবার তার সত্যাসত্যতা নিরূপণ নিশ্চয়ই হবে। না, আমাদের বাড়িতে বিশেষ কিছু আসতো না। কবে মিটিংয়ে এসছিল বোধহয়, ওই মিটিং এখানে ভৈরব গাঙ্গুলি কলেজের ওখানে কি মিটিং হয়েছিল শুনেছিলাম, সেদিনে বোধহয় এই কাছাকাছি তো এসেছিল। পার্টিগত ব্যাপার, শুনুন, পার্টি তো সব জায়গায় আছে না, যখন যে জমানায় পার্টি আছে সব জায়গাতেই আছে। যোগাযোগ তো দেখছি, তো টিভিতে তো দেখছি এইসব ব্যাপার। শুনুন, সেটা সত্যাসত্য ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে, তাদের টাকা কি আইনজ্ঞরা আছে, তারা তাদের কিনারা করবে। আমরা জানবো বা বুঝবো বা আন্দাজে কি বলবো।
সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এদিন সল্টলেকে আইআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে তিনি মুখ্যমন্ত্রীকে নিজে চিঠি লিখবে। আজ সল্টলেকে আইআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন। আজ সল্টলেকে আইআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন। তাদের দাবি দাওয়া শুনলেন এবং লিখিত আকারে তার হাতে জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে তিনি মুখ্যমন্ত্রীকে নিজে চিঠি লিখবেন। लेकिन करप्शन का इंक्वायरी ठीक है, आगे चलते हैं, आगे चलते मेरे को लगता है कि कोर्ट सब जुडिस हो गया ना, अभी कोर्ट लीड्स टू दैट। मेरे को लगता है कोर्ट उस दिशा में ले जाएंगे। ओवरऑल इसमें देखिए, टीचर्स अपॉइंटमेंट में बंगाल में बहुत सारे कंप्लेन आप लोगों के माध्यम से पता चलता है। लेट मी अश्योर यू, मैं देश में शिक्षा विभाग एनईपी राष्ट्रीय शिक्षा नीति आई है, उसमें टीचर्स न्यू कैरिकुलम, टीचर्स कैपेसिटी एंड टीचर्स अपग्रेडेशन के बारे में बहुत कहा गया है। दुनिया बहुत बदल रहा है। हमारे जो नौजवान बच्चे डीएड, बीएड, एमए, सेकेंडरी, ग्रेजुएशन, पोस्ट ग्रेजुएशन, यही तो शिक्षा है। इसी के आधार पर हमारे देश के जो कैपेसियस बच्चे, विशेष करके बंगाल में, बंगाल की कैपिटल क्या है? एजुकेशन। बंगाल की कैपिटल क्या है? एजुकेशन। टीचर उसमें बड़ा इंपॉर्टेंट कंपोनेंट है। आप तीनों के नाम पत्र मेरे को दो, कुछ लिख के लाए ना, मेरे को नाम पत्र दो। मैं इसके ऊपर भारत सरकार से बंगाल सरकार को ये प्रश्न पूछूंगा कि मैंने गया था बंगाल में, तो मेरे को बच्चे मिले और ये सब जानकारी मेरे को दिया है, मैं उनसे रिपोर्ट मांगूँ। और ये जो आना मेरे सही है या उनका व्यू पॉइंट क्या है, मैं सब समझने का कोशिश करूँगा। और निश्चित रूप में भारत सरकार सर्व शिक्षा अभियान, समग्र शिक्षा अभियान में पैसा देगी, प्रधानमंत्री पोषण अभियान में पैसा भी देगी, यूनिफॉर्म के लिए, भोजन के लिए सबको पैसा देंगे। हम उनसे बातचीत करेंगे, भाई आप हमको तो मदद करती है, विशेष करके अच्छे टीचर नहीं रखोगे तो पढ़ाओगे किसको? मैं उसको आपको मैं आश्वस्त करता हूँ, मैं ये तीनों मेमोरेंडम আমরা 500 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে এখন আছি। আমরা 500 দিনের মধ্যে কমপক্ষে 100 বার চিঠি দিয়েছি শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। ওনার বাড়ি গিয়েছি, কিন্তু উনি আমাদের সাথে আজ পর্যন্ত সাক্ষাৎ করেননি, বরং আমাদের নামে বিভিন্ন ধারায় মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সেন্ট্রাল মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, উনি আমাদের কথা জানতে পেরে আমাদের ডেকে পাঠিয়েছিলেন, নিজে ডেকে পাঠিয়েছিলেন। আমরা জানতাম না ব্যাপারটা, আমাদের ডেকে পাঠিয়ে উনি আমাদের মুখ থেকে আমাদের সমস্ত ব্যাপারটা জানলেন। জেনে উনি আমাদের আশ্বস্ত করলেন উনি
ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন এবং ওনার দ্বারা যতটুকু সম্ভব উনি ততটুকু মানে ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, এটা আমাদের বললেন। 18 সালে আমাদের রেজাল্ট বার হয়, সেই 18 সাল থেকে 22 সাল পর্যন্ত আমরা মেধা তালিকাভুক্ত হওয়ার পরেও কর্মশিক্ষা শারীরশিক্ষার এই চাকরি প্রার্থীরা আজও পর্যন্ত বঞ্চিত হয়ে আছে। তারপরে আমরা 22 সালের 7ই এপ্রিল মাসে আমরা শহীদ মিনারের পাদদেশে অবস্থানে বসি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী 5 তারিখে ওনার নির্দেশে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন 1600 পোস্ট নতুনভাবে ক্রিয়েট করেছেন, যে কর্মশিক্ষা শারীরশিক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমি 1600 পোস্ট ক্রিয়েট করেছি। তো সেই পোস্ট ক্রিয়েট হওয়ার পরেও আজ 2 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত উনি নিয়োগ করছেন না। উনি বারবার কোর্টে বাহানা দিচ্ছে। তার জন্য আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এসে আমাদের বিষয় এই দাবিটাই আমরা ওনার কাছে তুলে ধরেছি এবং যাতে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা হয় তার জন্য আমরা ওনার কাছে আবেদন করেছি। উনি আমাদের বক্তব্য শুনেছেন এবং উনি বলেছেন যে ওনার যতটুকু করতে পারবেন উনি ততটুকু ব্যবস্থা উনি আমাদের জন্য করবেন। আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, দীর্ঘ 8 বছর ধরে আমাদের নিয়োগ নেই। আমরা 2 বার ইন্টারভিউ দিয়েছি, শেষ ইন্টারভিউ দিয়েছি 2021 সালের জুলাই মাসে। তারপরও বিভিন্ন টালবাহানার দেখিয়ে আমাদের নিয়োগটা বন্ধ রেখেছে। আমাদের নিয়োগ থেকে আজ পর্যন্ত কোনো ক্যান্ডিডেট চাকরি পায়নি। লাস্ট 7 মাস 8 মাস ধরে আমাদের নিয়োগের কোনো অগ্রগতি নেই। কমিশন বারবার বিভিন্ন বাহানা দেখাচ্ছে যে ডাটা রুম বন্ধ, কখনো এই মামলা, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমানে আমাদের রিক্রুটমেন্টের কোনো রকম আইনি জটিলতা। এখনকার মতো এক্সপ্রেস বাংলা এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।